শুভেন্দু অধিকারী যেভাবে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা পয়েন্টে চ্যালেঞ্জ করেছেন, তাতে মুখ্যমন্ত্রী রীতিমতন ভড়কে গিয়ে যা উনি বলতে চাননি সেই সব কথা বলে ফেলেছেন এবং পুরো ডিফেন্সিভে চলে গেছেন। উনি বলেছেন মৃত্যুকুম্ভ। কেন মৃত্যুকুম্ভ? না, এরা বলেছে 30টা লোক মারা গেছে। কে বলেছে 30টা লোক মারা গেছে? হাজার হাজার লোক মারা গেছে, সব গঙ্গার জলে যমুনার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এবার আমি বলি, আপনি জানলেন কি করে? নিশ্চয়ই ওখানে আপনার হাজার হাজার তৃণমূলের স্বেচ্ছাসেবক হাজির ছিল, তারা পাড়ে পাড়ে দাঁড়িয়েছিল, গুনেছে এবং গুনে দিদি আপনাকে রিপোর্ট করেছে যে দিদি আমরা দেখেছি, আমরা তৃণমূলের স্বেচ্ছাসেবক, অতএব আমাদের কথা ভুল হতে পারে না। তাই তো তৃণমূলের তো একটা বিশাল শক্তি আছে ইউপিতে, সেইভাবেই তো তার মাধ্যমেই তো উনি খবরটা পেয়েছেন। ঠিক না? আমি ঠিক বলছি, ভুল বলছি না ঠিক বলছি? শুভেন্দু অধিকারী যেভাবে বিধানসভার বাইরে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন এবং মুখ্যমন্ত্রীকে প্রত্যেকটা পয়েন্টে চ্যালেঞ্জ করেছেন, তাতে মুখ্যমন্ত্রী রীতিমতন ভড়কে গিয়ে যা উনি বলতে চাননি সেই সব কথা বলে ফেলেছেন এবং পুরো ডিফেন্সিভে চলে গেছেন। উনি বলেছেন মৃত্যুকুম্ভ। কেন মৃত্যুকুম্ভ? না, এরা বলেছে 30টা লোক মারা গেছে। কে বলেছে 30টা লোক মারা গেছে? হাজার হাজার লোক মারা গেছে, সব গঙ্গার জলে যমুনার জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। এবার আমি বলি, আপনি জানলেন কি করে? নিশ্চয়ই ওখানে আপনার হাজার হাজার তৃণমূলের স্বেচ্ছাসেবক হাজির ছিল, তারা পাড়ে পাড়ে দাঁড়িয়েছিল, গুনেছে এবং গুনে দিদি আপনাকে রিপোর্ট করেছে যে দিদি আমরা দেখেছি, আমরা তৃণমূলের স্বেচ্ছাসেবক, অতএব আমাদের কথা ভুল হতে পারে না। তাই তো তৃণমূলের তো একটা বিশাল শক্তি আছে ইউপিতে, সেইভাবেই তো তার মাধ্যমেই তো উনি খবরটা পেয়েছেন। ঠিক না? আমি ঠিক বলছি, ভুল বলছি না ঠিক বলছি? আরেকটা বিষয় তথাকথা দেখলাম, যেটা আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখলেন সেখানে তিনি বললেন যে তিনি শুভেন্দু অধিকারী নাম না করে তাকে আক্রমণের নিশানা করলেন এবং তিনি বললেন যে আমি তো একজন ব্রাহ্মণ পরিবারের মেয়ে। কোনো অংশে আমরা যেটা দেখলাম যে তিনি যে বক্তব্যের মধ্যে এবং যে পুরীর আদলে যে জগন্নাথ মন্দির যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, সেটাও একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে শুভেন্দু অধিকারী কত বড় ক্ষমতা আছে এই মন্দির আটকে দেখাক। এবং হঠাৎ করেই দেখলাম যে তার যে বক্তব্যের প্রায় 40 মিনিট তিনি ব্যয় করলেন এই সমস্ত বিষয় নিয়ে। এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা চ্যালেঞ্জ নয়, এটা ডিফেন্সিভে খেলা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো বললেন, এগুলো তো নতুন কিছু নয়। রাহুল গান্ধী এই কথাগুলো বলেছিল। রাহুল গান্ধী বলেছিল মে জনেউধারী ব্রাহ্মণ হু, মে জনেউধারী ব্রাহ্মণ হু। এত সংখ্যালঘু তোষণ করে, এত নানাভাবে এটা সেটা করে, তারপরে শেষ পর্যন্ত জনেউধারী ব্রাহ্মণ। তেমনি আমাদের মুখ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষাকে ঢেলে টাকা দিয়ে, ইমামদের ভাতা দিয়ে, মুয়াজ্জিনদের ভাতা দিয়ে, নানাভাবে তাদেরকে তোয়াজ করে তারা যত অপরাধ করুক না কেন সেসব অপরাধ না ধরে তারা ট্রেন পুড়িয়েছে। সে ট্রেন পোড়ানোর জন্য প্ররোচনা তিনি নিজে দিয়েছেন। এইসব করার পরে তিনি বলছেন যে আমি ব্রাহ্মণ কন্যা। আরে বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ কন্যা, এটা এখনো পশ্চিমবঙ্গের একেবারে শিশুও জানি, কিন্তু তার বলার কি দরকার ছিল? বলার দরকার হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী টের পেতে আরম্ভ করেছেন যে এই সংখ্যালঘু তোষণ এবার ব্যাকফায়ার করতে আরম্ভ করেছে। এই সংখ্যালঘু তোষণ মানুষ ঘৃণার চোখে দেখতে আরম্ভ করেছে। এক সময় যে মমতা ছিলেন এর সততার প্রতিমূর্তি, ভবানীপুরে দেবেন্দ্র ঘোষ রোডের মোড়ে একটা বড় হোর্ডিং ছিল, সেটা তার সমর্থকরা চুপচাপ সরিয়ে নিয়ে গেছে। কারণ শিক্ষা চুরি, কয়লা চুরি, চুরি তা চুরি, গরু চুরি, এগুলো করার পরে তো আর এটা বলা যাচ্ছে না। ঠিক তেমনি করে এইরকম নির্লজ্জ সংখ্যালঘু তোষণ করার পরে মুখ্যমন্ত্রী ভড়কেছেন এবং ভড়কে গিয়ে সমস্ত কথা বলছেন।
আর একটা বিষয় আমরা যেটা দেখলাম যে তিনি একেবারে খুব একেবারে অ্যাগ্রেসিভ হয়ে যেটা বললেন যে তার সঙ্গে কোনো জঙ্গি যোগের যে কথাটা তাকে বদনাম করার জন্য বলা হচ্ছে, যদি প্রমাণ করতে পারে তাহলে তিনি চেয়ার ছেড়ে দেবেন। কেন তিনি এই মন্তব্যটা করলেন? মন্তব্য করেছেন কারণ তিনি ডিফেন্সিভে খেলছেন। আমি আবার বলছি, তৃতীয়বার বলছি, তিনি ডিফেন্সিভে খেলছেন কারণ তিনি ভড়কেছেন। তার কারণ শুভেন্দু অধিকারী যেরকম কাঁচা সত্য কথা দিয়ে তাকে আক্রমণ করেছেন, তিনি তার উত্তরে কোনো কথা খুঁজে পাচ্ছেন না, হালে পানি পাচ্ছেন না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এরকম তো সরাসরি তো প্রমাণ পাওয়া যাবে না যে কোনো মুখ্যমন্ত্রী গিয়ে জঙ্গিদের আক্রমণ করে জঙ্গিদের সাহায্য করেছেন, কিন্তু আমি একটা উনি ইদানিংকার মধ্যে একটা কথা বলেছিলেন যে বিএসএফ যখন সীমান্ত বরাবর বেড়া দেবার কাজ করছে তখন গ্রামবাসীরা আপনারা ধারে কাছে যাবেন না, ওরা নিজেদের মতন কাজ করুক, আপনারা ওদের সাহায্য করতে যাবেন না, বলেছিলেন তো। এর মানে কি? এর মানে হচ্ছে যে বিএসএফ আপনাদের সাহায্য ছাড়া যেটুকু পারে করুক। আপনাদের সাহায্য যদি কাজটা বেশি এগিয়ে যায়, সেটা আমি চাই না। আমি কেন চাই না? কারণ আমি চাই ওরা এখান দিয়ে ঢুকুক, এখান দিয়ে ঢুকে তারা পশ্চিমবঙ্গকে অশান্ত করুক, বাকি ভারতকে অশান্ত করুক। এই রকম প্রমাণ আরো ভুরি ভুরি পাওয়া যাবে খুঁজলে। আমার তো গোয়েন্দা দপ্তর নেই, কিন্তু গোয়েন্দা দপ্তরের কাছে ভুরি ভুরি প্রমাণ আছে এরকম। আমি এমনি সাধারণভাবে সংবাদ মাধ্যমে যেটা পেয়েছি সেটার ভিত্তিতে বললাম। তবে এরকম ভাবে একটা মন্তব্য করলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পরে শুভেন্দু অধিকারী পাল্টা এটার একটা প্রতিক্রিয়াও দিলেন। তিনি বললেন যে একটা বিশেষ সম্প্রদায়, যদি সেই সম্প্রদায় হঠাৎ করে কোনো ধরনের কোনো কিছু করে তাহলে তখন কি শুভেন্দু অধিকারী নাম না নিয়ে করে তিনি বলেছেন তাহলে কি উনি সামলাতে পারবেন? পাল্টা শুভেন্দু অধিকারী তিনিও সাংবাদিক বৈঠকে বাইরে বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলা যেতে পারে তাকে নাম না করে কিন্তু তিনি একটা হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছেন, বা তিনি এই যে মন্তব্য করেছেন, এবং এমনকি তিনি এটাও বলেছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হবে। এটা নিয়ে কি বলবেন? এটা তো আমি তো যেভাবে দেখছি এটা তো সরাসরি দাঙ্গার প্ররোচনা। উনি ওই সম্প্রদায়, অর্থাৎ আমি খোলাখুলি বলছি মুসলমানরা, মুখ্যমন্ত্রী তো মুসলমানদের তোয়াজ করেন, উনি তো খ্রিস্টান বা পার্সিদের তোয়াজ করেন না। মুসলমানদের উনি সরাসরি প্ররোচনা দিচ্ছেন যে তোমরা তৈরি হও, তোমরা মসজিদ করো, তোমরা লুঙ্গি ফুঙ্গি গুটিয়ে খাড়া হয়ে থাকো, যে কোনো সময় আসতে পারে। এইটাই উনি বলতে চাইছেন আর কি। তো শুভেন্দু অধিকারী হাইকোর্টে যাচ্ছেন, কিন্তু আমি তোমার সামনে বলছি আমার ক্ষমতা অত্যন্ত সীমিত, যে যেভাবে মুখ্যমন্ত্রী কথাটা বলছেন সেটা এর আগে অতীত ইতিহাসে দেখা গেছে